পাওয়ার, ক্ষমতা সবকিছুকে হোল্ড করে। আর এই সবকিছু যাদের ভরপুর আছে চাপে ফেলে পিছু হটতে বাধ্য করবে। মনে পোতাই গেছে, আসলে পোতাইতেছে না, তলে তলে শক্তি সঞ্চয় করতেছে কৌশলগতভাবে। হাতে মারবো না, হাতে মারবো বুঝতে চেষ্টা করছে, এমনকি কোথায় কোথায় আসলে খেলা উচিত, শক্তি কম খরচ করে তা বুঝতে শিখছে। শান্তির একটা সুবাতাস হয়তো বইতে শুরু করেছে, কিন্তু আসল ব্যাপারটা হলো পর্দার আড়ালে তৈরি হচ্ছে ইতিহাসের অন্যতম ভয়াবহ একটা ভূ রাজনৈতিক সাইক্লোন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু খবর বিশ্লেষণ করতে যাচ্ছি যা প্রমাণ করে যে কোনো মুহূর্তে এই তথাকথিত শান্তি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আমরা চাই সংসদের ভিতরে সবকিছু ফয়সালা হোক, যদি না হয় তাহলে একই সাথে দুই জায়গায় আমরা আন্দোলন চালিয়ে যাবো, সংসদের ভিতরে এবং রাজপথে। অত শত রাজনীতির মধ্যেও জামাত আসল রূপে ফিরছে। জামাতের জন্য এটা একটা সুখবর। জামাত শিবির একামত দিনের কথা আছে এবং থাকবে। দর্শক, এটা একদিকে উদ্বেগের, এই উদ্বেগের মধ্যে আমি এই সুখবরটা দেব। জনাব সালাউদ্দিন সাহেব একটা প্রতারক। জনাব সালাউদ্দিন সাহেব তার সংসদে ঢোকার কোনো ধরনের আইন, রুলস, রেগুলেশন, লিগ্যালিটি নাই। জনাব সালাউদ্দিন সাহেব তিনি জনগণের সাথে প্রতারণা করছেন। সালাউদ্দিন সাহেব কোথায় জানি গেল, রাস্তার মধ্যে ওনাকে সবাই ভুয়া ভুয়া বলতেছে। ওই একটা কারণে যে আমরা শুধু নির্বাচনের জন্য হ্যাঁ হ্যাঁ বলছি, তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ তাল মিলাইছি নির্বাচনের জন্য। এটা একটা জালিয়াতি হয়ে গেল না? এই ধরনের কথা কেউ বলে? সেই স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে আমরা অভিনয় করছি। আমি ধিক্কার জানাই। ওনারা বলছেন নির্বাচন হওয়ার জন্য আমরা এটা দিয়েছি, মানার জন্য দেয় না। ওনারা এইভাবে জাতিকে আর কতদিন প্রতারিত করবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দেখেন, সালাউদ্দিন সাহেব কোথায় জানি গেল, রাস্তার মধ্যে ওনাকে সবাই ভুয়া ভুয়া বলতেছে। হ্যাঁ, ভুয়া ভুয়া শুনতে ভালো লাগে বলেন একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে, কিন্তু উনি যা কথা দেয় তাই তো করা উচিত, তাই না? উনি তো কথা দিয়েছিল আমাদেরকে যে মব জাস্টিস আর মেনে নিবে না। অথচ দেখেন কুমিল্লাতে উনারই দলের লোক ডিবি ধরে নিয়ে গেছে একজন নেতাকে। এরপর কি ঘটলো? 12 ঘন্টা ওই থানা অবরোধ, তারপরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তার মানে কি, মব কইরা বাইর কইরা নিয়ে গেল, জোর কইরা বাইর কইরা নিয়ে গেল। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর ইমেজটা কি দাঁড়াইলো বলেন? খারাপ হইল না? মানুষ কি ভাববে যে উনি কি কথা দিল আর কি হইতেছে এখন? পুরা দেশের মানুষের মধ্যে একটা প্রশ্ন, প্রধানমন্ত্রী তো জুলাইর পক্ষে, প্রধানমন্ত্রীর চলাফেরা কথাবার্তা সবকিছু তো মানুষের পক্ষে, মানুষ প্রধানমন্ত্রীকে মেনে নিচ্ছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মেনে নিতে পারছে না, এবং ওনার দলের ভিতরেও অনেকে মেনে নিতে পারছে না। কেন মেনে নিতে পারছে না? ওই একটা কারণে যে আমরা শুধু নির্বাচনের জন্য হ্যাঁ হ্যাঁ বলছি, তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ তাল মিলাইছি নির্বাচনের জন্য। এটা একটা জালিয়াতি হয়ে গেল না? এই ধরনের কথা কেউ বলে? তাও কোথায় বলছে? কোনো মঞ্চে বললে হয়তো। একেবারে সংসদ ভবনের ভিতরে, মহান সংসদ ভবনের ভিতরে উনি মহান সংসদের দাঁড়ায় যে কথাটা বলছে, এই কথাটা জনগণ তো মেনে নিতে পারছে না। জনগণ কি বলতেছে, হায় হায় উনি এটা কি বললো? ওনার এই কথাতে মনে হয় না উনি দুই মুখা? হ্যাঁ, দুই মুখা। একটা কথা মনে আছে, ডক্টর ইউনূস বলতো যে এরা আমার সামনে একরকম কথা বলে, পিছনে অন্যরকম কথা বলে। এখন তো প্রমাণ পাইলেন, ওনারা সামনে কি বলে আবার পিছনে কি বলে, মানে নির্বাচনের আগে কি বলে, নির্বাচনের পরে কি বলে। এটা কোনো কথা হইলো? সালাউদ্দিন সাহেব, আমার মনে হয় আপনি নিজেকে প্রমাণ করার জন্য একটা জায়গায় ফোকাস করেন। সেটা কোথায় জানেন? পুরা দেশে না, এই মোহাম্মদপুরে ফোকাস দেন আপনি। এই মোহাম্মদপুরে যা হইতেছে মনে হয় না দেশে কোনো আইন কানুন আছে। ওইখানে কৃষক গ্যাংয়ের তাণ্ডবে মানুষ অস্থির। মোহাম্মদপুরের মানুষ আমার মনে হয় না ঠিক মতো ঘুমাইতে পারে। পুরা তাণ্ডব চলতেছে। তো মনে হয় কি জানেন, বাংলাদেশের বাইরে কোনো একটা জায়গায় আইন কানুন কিচ্ছু নাই ওইখানে, এমন একটা অবস্থা দাঁড়াইছে। এই মোহাম্মদপুরের দিকে ফোকাস দেন। মোহাম্মদপুরের পরিবেশ যেদিন ভালো হয়ে যাবে না, দেখবেন পুরা বাংলাদেশের পরিবেশ ভালো হয়ে যাবে। আর ওই যে মব জাস্টিস যেগুলো হইতেছে, আপনি বলছিলেন কোনো রকম মব করা যাবে না, আবার সেদিনও থানার মধ্যে যায় বলে আসছেন বিএনপির কেউ আসলে লিগেল ওয়েতে হেল্প করতে। এখন এই যে কুমিল্লা যে ঘটনাটা ঘটলো, 12 ঘন্টার মধ্যে ছাড়াই নিয়ে গেল, জোর কইরা ছিনায় নিয়ে গেল বলা যায়। এতে কি বার্তা চলে গেল পুরা জনগণের কাছে? জনগণ আপনাকে কি মনে করবে?
আপনার ইমেজ কিন্তু হুমকির মুখে। হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার ইমেজ হুমকির মুখে। আপনি নিজে এটা বুঝতে পারছেন, স্টেডিয়ামেও বুঝতে পারছেন, আবার রাস্তার মধ্যে আপনি কোনো একটা জায়গায় আবার সেই চিল্লাচিল্লির মধ্যে পড়ে গেছিলেন, সবাই ভুয়া ভুয়া বলতেছিল। কারণ কি? এই কারণটা খুঁজে বাইর করেন। মাত্র তো 3 মাসও হয়নি এখনো সরকার গঠন করছেন, সামনে আর কত লম্বা পথ। এই লম্বা পথ পাড়ি দিবেন কি কইরা? এখনই দেখেন অনেকে দাবি তুলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ চাই। এটা ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। তাড়াতাড়ি আপনি ওই যে কথাটা বলছেন সংসদের দ্বারা ওই কথাটার ব্যাখ্যা দেন। আপনি কি বলছেন? আপনি বলছেন আমরা হ্যাঁ হ্যাঁ বলছি, আমরা মেনে নিছি শুধু নির্বাচনের জন্য। তার মানে কি? আপনি জনগণকে ধোঁকা দিচ্ছেন, এইটাই তো বোঝা যায়। এটার একটা ব্যাখ্যা দেন সুন্দরভাবে মানুষের কাছে, যদি নিজের ইমেজ ভালো করতে চান। যেমন এই যে আমাদের মনিয়াপা কিন্তু নিজের ইমেজ ভালো করার জন্য একটা ব্যাখ্যা দিছে। ব্যাখ্যাটা কি দিছে? যে এই জাকাত খায় বড় লোকরা। একটা দলের দিকে উনি ইঙ্গিত করছে যে এই দলের সমস্ত যে গাড়ি বাড়ি চলাফেরা শান শকত যা কিছু দেখেন সব জাকাতের টাকায়। আচ্ছা, আপনি এই কথাটা আমি ধরে নিলাম, আপনি ঠিক বলছেন। এই যে গাড়ি বাড়ি হাঁকাইবার জন্য জাকাতের টাকা নিয়ে এই দলটা চলার জন্য যে জাকাতটা নেয়, এই জাকাত নিতে যায়া আপনার কথা অনুযায়ী এই জাকাত নিতে যায়া আজ পর্যন্ত একটি মানুষ মারা গেছে, এই পৃথিবী ত্যাগ করছে, এরকম কোন উদাহরণ দিতে পারবেন? পারবেন না। কিন্তু ওই যে আপনি বলছেন জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম, সেই চাঁদাবাজির কারণে গত 2 বছর বাদ দেন, এই যে আপনারা সরকার গঠন করছেন 3 মাসে, এই 3 মাসে কতজন এই পৃথিবী থেকে বিদায় নিছে বলেন তো? সেটা একটু বলতে পারবেন? সেই হিসাব আপনার কাছে আছে? তার মানে কি চাঁদাবাজি উত্তম? ওই উত্তম কাজটা করতে গিয়া পৃথিবী থেকে মানুষকে বিদায় নিতে হয়, মা বাবার বুক খালি করতে হয়। কিন্তু আপনার কথা অনুযায়ী তারা শান শওকত গাড়ি বাড়ি হাঁকাইবার জন্য যে জাকাত নেয়, আর আপনি যেটা বলতেছেন আপনার কথা অনুযায়ী গাড়ি বাড়ি হাঁকাইবার জন্য ধনীরা জাকাত খায় একটি দলের, সেই একটি দলের জাকাত খাইতে গিয়া কোনো মানুষকে কি পৃথিবী থেকে বিদায় হইতে হয়েছে? এটা কি আপনি প্রমাণ দিতে পারবেন? পারবেন না। আসলে আপনি না শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করতেছেন। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা কি ভাই ব্রাদার আমি বলি, এই যে জামাতে ইসলাম বা শিবির এরা কিভাবে চলে, এদের খরচ থেকে আসে, ওরা নিজেরাই নিজেদেরকে টাকা দেয়। অর্থাৎ এই জামাতে ইসলাম যে দলটা চলে, এই দলটা কিভাবে চলে? মানুষের কাছ থেকে চাঁদা নেয় না, কারো কাছ থেকে চাঁদা নেয় না। ওনার দলের লোকেরাই কিছু একটা অংশ, হ্যাঁ মনে করেন আমি মাসে ইনকাম করি 30,000 টাকা, আমি 500 টাকা দিলাম ওই জামাতে ইসলামকে, এটা আমি নিজের ইচ্ছাকৃত দিচ্ছি, কিন্তু আমার দলকে। এখানে কোনো চাঁদাবাজি না, অথবা এটা জাকাতও বলতে পারবেন না। এটা কি জাকাত হয়? না, এটা জাকাত না। আমি আমার দল পরিচালনা করার জন্য মাসে 500 টাকা দেই, এটা আমার ইচ্ছাকৃত দেওয়া। এটাকে আপনি ওই জাকাতের সঙ্গে তুলনা করতে পারবেন না। জাকাতটা অন্যরকম ব্যাপার, যেটা আপনি নিজেও ভালো বুঝেন। আপনি শিক্ষিতা মহিলা, আপনি না বোঝার কোনো কারণ নাই। আসলে ওই যে একটা কথা বইলা ফেলাইছেন, এখন ওইটাকে কভার দেওয়ার জন্য ওই যে শাক দিয়া মাছ ঢাকার মতো কইরা কথা বলতেছেন। এগুলা বইলা লাভ নাই, এগুলা মানুষের বুঝাইতে পারবেন না। মানুষ বুঝে কোনটা জাকাত কোনটা চাঁদাবাজি, এটা না বুঝার কোনো কারণ তো নাই। দেখেন ভাই ব্রাদার, ওনাদের দলের মধ্যেই আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনছেন, সোশ্যাল মিডিয়া ছড়ায় গেছে, সবাই শুনতেছেন, দলের লোকেরাই বলতেছে চাঁদা লাগলে চাঁদা নে দেন আর কি কি দে, এরকম কথা বলতেছে না? চাঁদা লাগলে চাঁদা নে, নইলে আসন ফিরাইয়া দে, এমন কিছু কথা তো শুনছিনি আপনারা। এবং এমন কথাও শুনছেন শিলং নিয়ে অনেক রকম স্লোগান দিতেছে ওনার নিজের দলের লোকেরাই। কারণ ওই যে সভাপতি, এত সভাপতি বাংলাদেশে ছড়ায় ছিটায় গেছে ভাই, সবাই সভাপতি, সবাই ভাই পদ চায়, হ্যাঁ সভাপতির পদ চায়। ওনারা সেক্রেটারি হইতে চায়, সভাপতি হইতে চায়, সহসভাপতি হইতে চায়, কেউ কর্মী হইতে চায় না। যার জন্য নিজের দলের লোকেরাই বলে চাঁদা লাগলে চাঁদা নে ড্যাশ ড্যাশ ড্যাশ। দেখেন নিজের দলের লোকেরা বলতেছে চাঁদার কথা, এই লজ্জা কোথায় রাখবেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ইমেজ ভালো, খুবই ভালো, কিন্তু আপনার একার ইমেজ দিয়ে কি হবে? আপনার দলের ইমেজ লাগবে। আপনার দলের সবাই আপনার কথা কেন শুনতেছে না? আপনি তো ভাই সিলেটে যায় নিজেই বলতেছেন এটা দ্বিতীয় স্বাধীনতা। এই যে 5ই আগস্টের কথা আপনি নিজের মুখে বলতেছেন কোমলমতি শিশুদের জন্য, শিশুদের উদ্দেশ্যে আপনি তো বলছেন যে আমরা আবার 5ই আগস্টের স্বাধীনতা পাইছি, এবং শিশুদেরকে আপনি বলছেন তোমরা যে যা হইতে চাও তাই হইতে পারবা, আমরা সহযোগিতা করব, সরকার সহযোগিতা করবে। কেউ ডাক্তার হইতে চাইলে ডাক্তার হইতে পারবে, কেউ পাইলট হইতে চাইলে পাইলট হইতে পারবে, কেউ সোলজার হইতে চাইলে সোলজার হইতে পারবে। কি সুন্দর সুন্দর কথা বলছেন, এবং এই সুন্দর কথার মধ্যে 5ই আগস্ট আসছে। 5ই আগস্টের
স্বাধীনতা হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা। আপনি নিজে বলছেন, আপনার এই নিজের কথাটা বাস্তবায়ন করেন। আর এটা বাস্তবায়ন করার জন্য তো রাস্তা খোলাই আছে। আমরা ভোট দিছি, হ্যাঁ 2টা ভোট দিছি। একটা ভোট দিয়ে আপনারা পাওয়ারে চলে গেছেন, আর একটা ভোট আপনারা পকেটের মধ্যে রাইখা দিচ্ছেন। এমন এক পকেটে রাখছেন যেখান থেকে খুঁজা বাইর করা এখন কঠিন। এখন আপনার পকেটে হাত দিয়ে এটা টাইনা বাইর করা তো একটা বিপজ্জনক, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শিশুদের যে কথাটা বলছেন এই কথাটা রক্ষা করেন। জুলাই সনদপত্রের স্বীকৃতি আপনি তো দিলেন সিলেটে, কোমলমতি বাচ্চাদের সামনে দিলেন। এটা আগামী সংসদে আপনি এটা দিয়ে দেন, এই স্বীকৃতি দিয়ে দেন। আপনি নিজে বলে দেন যে আমি সবকিছু মাইনা নিলাম, জুলাই সনদপত্র মাইনা নিলাম, গণভোট মাইনা নিলাম। আপনি নিজে বলে দেন। আপনি দলের লোকের কথা শুনতে যায়েন না। আপনার দলের লোক আপনাকে ভুল বুঝায়। চিটাগাং নিয়ে দেখেন নাই? চিটাগাঙ্গে পানিতে মানুষ ভাসতেছে, পানির মধ্যে মানুষ। আপনি দুঃখ প্রকাশ করছেন, আর আপনার মন্ত্রী বলতেছে না 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 এগুলা বর্তমানের কোনো ঘটনা না, এগুলা 2004-এর বন্যা হয়েছিল যে তখনকার ঘটনা এগুলা। এভাবে আপনাকে বুঝছেন ভুল বোঝানো হচ্ছে। আপনার দলের সবাই কিন্তু আপনার কাছে অনেক কিছু লুকাচ্ছে, ঠিক যেভাবে শেখ হাসিনার কাছে ওনার মন্ত্রীরা লুকাইতো। শেখ হাসিনা অনেক কিছু জানতো না, যখন জানতে পারছে তখন আর সময় ছিল না। আপনার এখনো জানার অনেক সময় বাকি আছে। মাত্র তো শুরু, 3 মাস হয়েছে বয়স মাত্র এই সরকারের, অনেক লম্বা টাইম সামনে। আপনি সমস্ত কিছু খোঁজ খবর নেন এবং দলের লোককে যতটা বিশ্বাস করেন তার চেয়ে বেশি বিশ্বাস করার চেষ্টা করেন এই সোশ্যাল মিডিয়ায়। এই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এই সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই বুঝতে পারবেন। এই সোশ্যাল মিডিয়াতে যেটা সত্য সেটা মাথার মধ্যে নিয়ে আনেন। এই সোশ্যাল মিডিয়া মানুষের ক্ষোভ ঝাড়তেছে, মানুষের ভিতরে না হাজার রকম প্রশ্ন। এত প্রশ্নের উত্তর কিভাবে দিবেন আমি জানি না। দেখেন আপনারা এই কয়েকদিন আগে, সপ্তাহ 2 আগে যেভাবে পুলিশ নিয়ে ওই বুলডোজার নিয়ে রাস্তার হকারদেরকে সরাইলেন, কত হকারকে দেখছি ভাই অভিশাপ দিতে দেখছি যে আমার গরিবের জিনিসপত্র সব ভাঙা ফেলাইছে, হে আল্লাহ এটা বিচার করো। এবং স্বয়ং প্রধানমন্ত্রীর নাম নিয়েও তারা কিন্তু অভিশাপ দিচ্ছে এই 2 সপ্তাহ আগে। এখন দেখেন যে লাউ সে কদু, খালি মাঝখানে কি হইলো একটা দাগ দিলেন, সাদা সাদা দাগ দিলেন, এত ফিট বাই এত ফিট, 3.5 ফিট বাই 4 ফিট 5 ফিট জায়গা করে দিলেন এবং কাট দিচ্ছেন। মানুষ বুঝতেছে কিন্তু কি হইতেছে, মানুষ সব বুঝতেছে, আয়নার মতো পরিষ্কার। হ্যাঁ, এই যে ফুটপাথ থেকে এখন লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা চাঁদাবাজি হবে, এই চাঁদার টাকা কোথায় যাবে মানুষের মধ্যে প্রশ্ন। এখন যদি বলেন যে না কেউ চাঁদা দিবে না, ফ্রি, এটা কেউ বিশ্বাস করবে না। কারণ এই দেশের সিস্টেমটা মানুষ জানা না গেছে, এই দেশ কিভাবে চলে এগুলো মানুষের জানা তো। আর এই জানা বলেই ওই সিস্টেমটা ভাঙতে চাইছিল, ওই সিস্টেমটা ভাঙার জন্যই সংস্কার করা হয়েছিল। আর ওই সংস্কারটা না মাইনা নিয়ে আজকে যে পথে যাচ্ছেন, অস্থিরতা বাড়তেছে, চারিদিকে অস্থিরতা বাড়তেছে। একটু তাকান সোশ্যাল মিডিয়ার দিকে, তাকাইলে আপনি বুঝতে পারবেন চারিদিকে অস্থিরতা বাড়তেছে। মাত্র 3 মাসের মধ্যে আইসা এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যত কথা হচ্ছে, ওনাকে সবাই সন্দেহ করতেছে। কারণ কি? কারণ এই ব্যবস্থাটা উনি নিজেই কইরা দিছে। ওনার কথাবার্তা থেকে মানুষ বুঝা নিছে যে আমরা ধোকা খাইছি, আমাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। আর বেইমানি করবেন জনগণের সঙ্গে বেইমানি কইরা সুন্দরভাবে দেশ চালাইতে পারবেন? আমার সন্দেহ আছে। যাই হোক, দেশের মানুষের মনের মধ্যে কি চলতেছে মাননীয় প্রধানমন্ত্রী বুঝার চেষ্টা করেন। আপনার দল সামলান, হ্যাঁ দল সামলান। আপনার বদনাম হয়ে যাচ্ছে, প্রচুর বদনাম হয়ে গেছে, সামনে আরো বদনাম হবে যদি এখন সাবধান না হন। চারিদিকে তাকান, কেউ আইন কানুন মানতেছে না। আপনার দলের লোকেরাই দেশটাকে অস্থির করে রাখছে, এইটুক বুঝার চেষ্টা করেন। বিরোধী দল এবং এই 11 দল ওনারা কিন্তু চুপচাপ ঢিলা দিয়ে রাখছে, কারণ মানুষকে বুঝার সুযোগ করে দিতেছে। ওনারা ঢিলা দিছে এই জন্য যে ভাই জনগণ তোমরাই বিচার কইরা নাও, তোমরা যাদেরকে ভোট দিছো তারা কেমন ভাবে দেশ চালাইতেছে, এই বুঝার সুযোগটা কইরা দিছে। এইটুক বুঝছেন, না বুঝলে সামনে বিপদ। কত শত রাজনীতির মধ্যেও জামাত আসল রূপে ফিরছে। জামাতের জন্য এটা একটা সুখবর। জামাত শিবির একামত দিনের পথে আছে এবং থাকবে। দর্শক, এটা একদিকে উদ্বেগের, এই উদ্বেগের মধ্যে আমি এই সুখবরটা দেব। জামাত ইসলামীকে আমরা রিজিড থেকে বের হয়ে, রিজিডিটি থেকে বের হয়ে, রেজিমেন্টের একটা সংগঠন থেকে বের হয়ে অনেকটা লিবারেল, ওপেন এবং প্রো পিপল দল হয়ে ওঠার পরামর্শ দিচ্ছি। হ্যাঁ, যেহেতু ক্ষমতা আসতে হবে। অ্যাট দি সেম টাইম এটা মনে রাখতে হবে, এবং আমরা এটা ভুলে যাইনি যে জামাত ইসলামী মানে একামতি দিন, ইসলামী আন্দোলন, আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করা। এই জায়গাটা ভুলে গেলে আমাদের বা আপনাদের জামাত করার তো দরকার নেই, আপনি এনসিপি করতে পারেন, বিএনপি করতে পারেন। তো জামাতের মৌলিকত্ব হচ্ছে ইসলামী আন্দোলন, একামতি দিন। এই জায়গাটা না থাকলে জামাত নিয়ে এত স্বপ্ন দেখার, এত কথা বলার কোনো প্রয়োজন নেই। তাহলে আরো শর্টকাটে ক্ষমতা আসার আরো অনেক প্ল্যাটফর্ম আছে। সেই জায়গায় 12 ফেব্রুয়ারির কমপক্ষে 3 মাস আগে থেকে যদি দেখেন, জামাতকে নিয়ে গণপরিসরে যত আলোচনা, তার মধ্যে ইসলামী আন্দোলন, একামতি দিন, আল্লাহর আইন এগুলো একদম অনুপস্থিত। জামাতের রোকনদের একদম স্ত্রীর থেকে আলাপ থেকে শুরু করে রোকন বৈঠকের আলাপ, আবার যারা মিডিয়া কিংবা জাতীয় রাজনীতিতে কথা বলার সুযোগ পায় বা ক্লাসরুমে কিংবা চায়ের দোকানে কথা বলে, রোকনদের সবার আলাপ আলোচনা শুনেন। তাদের মধ্যে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের 3 মাস আগে থেকে সোফার
ইসলামী আন্দোলন, একামতি দিন, এই শব্দগুলো বা ইসলাম প্রশ্ন অনেকটা অনুপস্থিত, ভেরি রেয়ার, খুব কম পাবেন। জামাতের এই গত 5 মাসের প্রেস রিলিজ যদি দেখেন, জামাত নেতাদের যে বক্তব্য, যেগুলো সোশ্যাল মিডিয়া আছে, রেকর্ডেড আছে, সেগুলো যদি শুনেন, ইসলাম একামতি দিন, ইসলামী আন্দোলন, এগুলো তেমন আপনি খুঁজে পাবেন না। বললেও এগুলো ভাইরাল হয় না, কিংবা এগুলো কেউ শুনে না। জামাতের সমর্থকরা বা মাঠ পর্যায়ের রোকনরা আমিরে জামাতের কোন বক্তব্য শুনেন, কিংবা আমরা জামাতের কোন বক্তব্য নিয়ে আলোচনা করি, যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে সেখানে ধর্ম প্রশ্ন, ইসলাম একামতি দিন, শরীয়তের বিভিন্ন মাসাইল, কোরআনের দার্স, হাদিসের দার্স, এগুলো একদম অনুপস্থিত। একটা সময় ছিল, এটা ইতিবাচক দিক নেতিবাচক দিক দুইটি আছে, বাট ইটস রিয়ালিটি। একটা সময় ছিল জামাতের লোকজন তাদের নিজস্ব পরিসরে আলোচনা করতো, অমুক মাওলানা জামাতের রোকন, অমুক আমির, অমুক সেক্রেটারি, অমুক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অসাধারণ কোরআনের দার্স দেন, অসাধারণ হাদিসের দার্স দেন, তার এলেম আছে, তিনি উসুল বুঝেন, তিনি নাহু সরফ বুঝেন, তিনি কাওয়াইদ বুঝেন, উসুল তাফসীর বুঝেন, উসুল ফিকহ বুঝেন, এবং নিজস্ব পরিসরে জায়েজ নাজায়েজ নিয়ে আলোচনা হতো। এটা কি জায়েজ? আরে এটা তো নাজায়েজ, এটা তো বেদাত, এটা সুন্নাহ। কিন্তু এই 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বা ক্ষমতা কেন্দ্রিক চর্চার কারণে আপনি দেখবেন যে এই আলোচনাগুলো একদম অনুপস্থিত, মানে ধর্ম থেকে, ইসলামিক প্র্যাকটিস থেকে অনেক দূরে সরে গেছে। এখন মাসালা নিয়েও আলোচনা নেই, এবং কে ভালো দার্স দিতে পারে এটা নিয়ে তেমন আগ্রহ নেই। হ্যাঁ, দার্সুল কোরআন, দার্সুল হাদিস এগুলো চলে এখনো, বাট এগুলো জাস্ট নামটা অবস্থা, অনেকটা শোনা শুনতে হয়, দার্স দিতে হয়, দেই, কেউ মনোযোগ দিয়ে শুনে না, নোট রাখে না নেতারা। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। আমি জামাতের লিস্টের কোনো নেতা কিংবা কর্মী নই, তবে জামাতের সাথে মিশি এবং জামাতকে পছন্দ করি এবং প্রকাশ্যে সমর্থন করি। তো সেই জায়গায় মাঝে মাঝে জামাতের কারোর সাথে ক্যান্টনমেন্টে বা বিভিন্ন জায়গায় একটু এলিট ক্লাস অনেকের সাথে ইন্টারাকশন করি। কোথাও কোথাও আমাকে বক্তব্য দিতে ডাকা হয়, এবং কিছু কিছু বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছিল। সেক্ষেত্রে একটা সময় আমি কোরআনের দার্স দিতাম, হাদিসের দার্স দিতাম। তখন জামাতের বড় বড় দায়িত্বশীলরা আমার আলোচনা মনোযোগ দিয়ে শুনতেন, এবং তারা সাথে ডায়েরি নিয়ে আসতেন, আমার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তারা নোট করতেন এবং শিখতেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।